একবার ভাবেন তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কেমন লাগবে। দারুণ লাগবে, তাই না? কারণ আজকে আমি বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। চিতই পিঠা দিয়ে যেহেতু হাঁসের মাংস খাওয়া হবে সেজন্য একটু ঝোল রেখেছি, করে ধুয়ে নিয়েছি। কারণ আতপ চাল যত ভালো করে ধুবেন পিঠাগুলো কিন্তু তত সুন্দর হয়। তার ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে চিতই পিঠা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। বেশি ফুলকো ফুলকো হবে এবং জালি জালি হবে। চেষ্টা করি মাটির খোলাতেই চিতই পিঠা বানানো, উঠাবো আর সাথে সাথে দিব সেটা সে খেতে। বাহিরে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় একবার ভাবেন তো হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খেতে কেমন লাগবে। দারুণ লাগবে, তাই না? সেজন্য আজকে ভেবেছি হাঁসের মাংস রান্না করব, সাথে চিতই পিঠা বানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এখানে 5 কেজির মতো আতপ চাল আছে, আর এই আতপ চালগুলো আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে কিনে নিয়ে আসছে শুধুমাত্র চিতই পিঠা খাওয়ার জন্য। আতপ চালগুলোকে আমি 3 থেকে 4 বারের মতো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ আতপ চাল যত ভালো করে ধুবেন পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে। হাঁসটা একেবারে পরিষ্কার করাই আছে, এখন জাস্ট কেটে নিব। এই সবগুলো মশলা কিন্তু আমি পাটায় বেটে নিয়েছি, কারণ আজকে আমি বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করব। আদা রসুন বাটা, হলুদ বাটা, আর আছে 5 ফোড়নের সাথে মৌরি এবং ধনে। হাঁসের মাংস রান্না করলে 5 ফোড়নটা অবশ্যই দিতে হবে, কারণ হাঁসের মাংসের মজাই হচ্ছে 5 ফোড়নে। এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা আর দিয়েছি গোলমরিচ। আর পেঁয়াজগুলোকে এখন আমি এই মশলাগুলোর সাথে একদম লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। সবার প্রথমে আমি হলুদ বাটা দিয়ে দিব, আর এখানে 2 চা চামচের মতো হলুদ বাটা আছে। এখন দিব 2 চা চামচ আদা বাটা, আর রসুন বাটা এখানে প্রায় 4 চা চামচের মতো আছে, আমি সবটাই দিয়ে দিলাম। এই 5 ফোড়নের সাথে কিন্তু আমি আস্ত ধনে এবং মৌরিও বেটেছিলাম, এখানে 1.5 চা চামচের মতো আছে, দিয়ে দিলাম। শুকনো মরিচটা বাটা হয়নি, কারণ শুকনো মরিচটা বাটতে গেলে আমার অনেক ঝামেলা হবে, হাত জ্বলবে। সেজন্য গুঁড়ো মরিচ দিয়ে দিলাম এখানে 2 চা চামচের মতো। মশলাগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে কষিয়ে নিতে হবে, সেজন্য সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে অনেক ভালো করে কষাবো। বাটা মশলা দিয়ে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আর ঘ্রাণটা এত ভালো আসবে। আর বাটা মশলা কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিতে হয়, তো আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হাঁসের মাংসগুলোকে আমি মশলার উপর দিয়ে দিব। লাউ পাতাগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, তাই না? তো যেদিনে আমি চিতই পিঠা বানাই সেদিন কিন্তু লাউ পাতার ভর্তা আমি অবশ্যই করি, কারণ লাউ পাতার ভর্তাটা আমার কাছে ভীষণ ভালো লাগে, বিশেষ করে চিতই পিঠা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো পাতাগুলোকে সবার প্রথমে আমি খুব সুন্দর করে বেছে নেব। পাতায় যে শিরাগুলো থাকে সেই শিরাগুলো এখন আমি তুলে নেব। এই যে এইভাবে দেখেন, এই শিরাগুলো থাকলে কিন্তু বাটাবাটি করতে গেলে অনেক ঝামেলা হয়। গুটি কয়েক কাঁচামরিচ আর 3টা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে পাতাগুলোকে সিদ্ধ বসিয়ে দিলাম। আস্ত লাউ পাতাগুলো দেখতে কিন্তু অনেক মোটা মোটা লাগছিল, কিন্তু সিদ্ধ দেওয়ার পর একদম চুপসে গেছে। দেখেন, এগুলো খুবই কচি পাতা। কালারটা অনেক সুন্দর আসছে। এদিকে শাকটা সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়। এখন এটাতে আলু দিব, পেঁয়াজ দিব, কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। ব্যাস। হাঁসের মাংসটা আপনি যত ভালো করে কষাবেন মাংসটা কিন্তু তত ভালো লাগবে, কারণ কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করে। যে কোনো সবুজ পাতার ভর্তা আমি সবসময় কাঁচামরিচ দিয়ে বানানোর চেষ্টা করি, কারণ সবুজ পাতার ভর্তা কাঁচামরিচ দিয়েই ভালো লাগে, শুকনো মরিচ দিয়ে খুব একটা ভালো লাগে না আমার কাছে। এখন আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। ভর্তায় কাঁচা পেঁয়াজটা কিন্তু ভীষণ ভালো লাগে।
কাঁচা পেঁয়াজ দিলে ভর্তার স্বাদটাই অন্যরকম টেস্ট আসে। চিতই পিঠা দিয়ে লাউ পাতার ভর্তার কোনো জবাবই হয় না, এত স্বাদ, এত ভালো লাগে। একদম ছোটবেলা থেকেই কিন্তু লাউ পাতার ভর্তাটা আমার ভীষণ প্রিয়। লাউ পাতার সবুজ ভর্তাটা দেখেন একবার, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে। চিতই পিঠা দিয়ে যেহেতু হাঁসের মাংস খাওয়া হবে, সেজন্য একটু ঝোল রেখেছি। এমনি অন্য সময় কিন্তু আমি এতটা ঝোল রাখি না, একটু শুকনো শুকনো করেই রান্না করি। তো যাই হোক, আমার সব কিছু রেডি। এখন চিতই পিঠা বানানো হবে। আর চিতই পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি একটু পানি সিদ্ধ বসিয়ে দিলাম। চিতই পিঠা আর তেলের পিঠা, এই দুইটা পিঠা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণের ঢং করা লাগে। অনেক যত্ন করে, অনেক কায়দা করে তারপর পিঠা বানাতে হয়। তো যাই হোক, এখন আমি গুঁড়িগুলোকে একটু চেলে নিচ্ছি, কারণ গুঁড়িগুলো যদি দানা দানা থাকে তাহলে চেলে নিলে সেটা ভালো হয়। একদম কুসুম গরম পানি দিয়ে যেহেতু চিতই পিঠার কাইটা করব, সেজন্য আর একটু ঠান্ডা পানি মিক্স করলাম, কারণ অনেকটা গরম হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে না, এতটা গরম হয়েছে। চিতই পিঠার কাইটা আপনি যত বেশি ময়ান করবেন, পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে, তত বেশি ফুলকো ফুলকো হবে এবং জালি জালি হবে। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ভারীও হবে না। ব্যাটারটা আমার একদম রেডি। এখন বাকি গুঁড়িগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বাজারে কিন্তু হরেক রকমের লোহার খোলা আছে, আমি ইচ্ছা করলে লোহার খোলা এনে একবারে অনেকগুলো পিঠা বানিয়ে ফেলতে পারতাম, কিন্তু আমার কাছে মানে মাটির খোলায় চিতই পিঠাটা ভীষণ পছন্দের। এর আগেও কিন্তু আপনাদের সাথে একবার বলেছিলাম, শেয়ার করেছিলাম, আমার খুব পছন্দ মাটির খোলায় চিতই পিঠা। সেজন্য আমি সবসময় চেষ্টা করি মাটির খোলাতেই চিতই পিঠা বানানো। আমি চিতই পিঠার মজা খুঁজে পাই সবসময় গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে যখন এই পিঠাগুলো বানানো হয়, একদম অসম্ভব ভালো লাগে। চুলার কাছে বসে আমি কপাকপ করে 3-4টা খেয়ে ফেলি। সত্যি গ্রামটাকে অনেক মিস করছি, তবে এই মুহূর্তে গ্রামে যেতে পারছি না, সেজন্য মনটা খুব খারাপ লাগছে। আপনাদের ভাইয়া সবসময় গরম চিতই পিঠা খেতে খুব পছন্দ করে, মানে চুলা থেকে উঠাবো আর সাথে সাথে দিব, সেটা সে খেতে খুব পছন্দ করে। তো কিন্তু আমার কাছে খুব বেশি গরম পিঠা ভালো লাগে না, একটু ঠান্ডা হলে খুব ভালো লাগে। হাঁসের মাংসটা আজকে এত মজা হয়েছে, বিশ্বাস করেন গাইস, অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।